তোর দেওয়ানের মতন আমার কাছে কিছু নাই রে শিউলি। এক মোটর শিউলি ফুলগুলো আমার শিউলিরে দিতে চাই, নিবি তো? শিউলি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের চোখ বেয়ে দু ফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। শিউলির গলা কাঁপছে, কিছু বলতে পারছে না। তার শিমুল ভাই তাকে ফুল দিচ্ছে, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। শিউলি দু হাত বাড়িয়ে দিল। শিমুল ভাই শিউলির হাতে পরম নরম ভাবে ফুলগুলো দিয়ে দিল। তারা হেঁটে যাচ্ছে, তবে শিউলির চোখ এক মুহূর্তের জন্য অন্যদিকে সরছে না। শিউলি হঠাৎ কাঁপা কণ্ঠে বলল, মানুষ মায়ায় পড়ে চোখের সৌন্দর্যের, ব্যক্তিত্বের। আর আমি মায়ায় পড়েছি শিমুল ভাইয়ের কণ্ঠের সরলতার, বোকামোর। শিউলি বাড়ির কাছে গিয়ে দেখলো মিলি দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে, হয়তো তার জন্যই অপেক্ষা করছিল। শিউলি পেছনে তাকিয়ে দেখলো শিমুল ভাই এতক্ষণে বাড়ির ভেতরে ঢুকে গেছে। শিউলিকে দেখে মিলি এগিয়ে গিয়ে বলল, আপু, কোথায় ছিল এতক্ষণ? কেন, কি হয়েছে? হয়নি কিছু, অনেকক্ষণ ধরে বাড়িতে বসেছিলাম একা, ভালো লাগছিল না তাই। শিউলি হেসে বলল। আচ্ছা চল বাড়ির ভেতরে যাই। মিলির চোখ গেল শিউলির হাতে শিউলি ফুলের দিকে। মিলি জিজ্ঞেস করল, আপু, শিউলি ফুল কোথা থেকে আনলে? আর তোমাকে আজ বেশ খুশি মনে হচ্ছে। শিউলির হাসি আরো গভীর হলো, বলল, একজন দিয়েছে। মিলি জিজ্ঞেস করল, কে দিছে? তৎক্ষণাৎ মিলির মনে পড়ল সে শিউলিকে শিমুলের সাথে আসতে দেখেছে। তার মানে কি শিমুল দিয়েছে? প্রশ্নটা মাথায় আসতেই মিলির মুখের হাসি উধাও হয়ে গেল। মিলি আরো ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, কে দিছে আপু? শিমুল ভাই? না মানে ভাইয়া দিছে? শিউলি মিলির প্রশ্নের উত্তর দিল না। শিউলি বলল, চল বাড়ি চল, পরে একদিন বলবো। মিলি আর কথা বাড়ালো না। দুজনেই বাড়ির ভেতরে ঢুকে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো ফুলঝুরি কান্না করছে। ফুলঝুরিকে কান্না করতে দেখে শিউলি এগিয়ে গিয়ে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে পটল কুমারীর? পটল কুমারী ডাক শুনেই ফুলঝুরি আরো রেগে যায়। সে কান্নার গতি বাড়িয়ে দিল আরো। শিউলি চাপা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তো বলো ফুলঝুরি, কি হয়েছে? আম্মা মারছে। শিউলি জিজ্ঞেস করলো। কেন মারলো? ফুলঝুরি কিছু বলার আগেই জাবেদা বেগম এগিয়ে এলেন। রাগী কণ্ঠে বললেন, কিছুক্ষণ আগে পড়াতে বসেছিলাম, কিন্তু ওনারা এক কথা পড়বে না। এখন বল, এটারে মারবো না তো কি করব? ফুলঝুরি কেঁদে বলল। পড়তাম না আমি, আমি এই বাড়ি থাকুম না। ফুলঝুরির কথা শুনে মিলি আর শিউলি দুজনেই হেসে দিল। জাবেদা বেগম রাগী কণ্ঠে শুধালেন, পড়াশোনা করবি না তো কি করবি? বিয়ে বসবি নাকি? হ, বিয়া বসবো। জাবেদা বেগম তেড়ে গেলেন ফুলঝুরির গায়ে হাত তোলার জন্য। ফুলঝুরি গিয়ে শিউলিকে জড়িয়ে ধরল। শিউলি জাবেদা বেগমকে আটকিয়ে বলল, থাক আম্মা, বাদ দাও না, ছোট মানুষ তো। জাবেদা বেগম রাগে চলে গেলেন ঘরে। যেতে যেতে বললেন, বড়ডারে দেখা দেখা ছোটডারেই হাল। মায়ের কথা শুনে শিউলি হেসে উঠল। বড় মেয়ে হয়ে এই এক জ্বালা, ছোটগুলো কিছু করলেই দোষ এসে পড়বে বড়দের ঘাড়ে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে যেতে চাইলেই জাবেদা বেগমের ফোনে কল আসলো। কলটা জাবেদা বেগমই তুললেন। তিনি কিছুক্ষণ হাসি মুখে কথা বললেন। তারপর তিনি মিলির কাছে দিয়ে বললেন, সোহাগ কল দিয়েছে, কথা বলো। মিলি হাসি মুখে তার ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলে গেল। এক পর্যায়ে সোহাগ জিজ্ঞেস করলো, শিউলি কোথায়? মিলি শিউলির দিকে আর চোখে তাকিয়ে হেসে বলল, এখানে আছে, কথা বলবা? সোহাগ বলল। দে। তার মাঝে শিউলি এসব লক্ষ্য করে হাত ইশারা করে না করতে লাগলো তার কাছে দেওয়ার জন্য, কিন্তু মিলি শুনলো না। মোবাইলটা দিয়ে চলে গেল। শিউলি মোবাইলটা ধীর হাতে কানে তুলতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। হ্যালো। শিউলি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জি। কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? বেশ কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে। সোহাগের কথার প্রতি উত্তরে শিউলি শুধু হু হা উত্তর দিয়েছে। সোহাগ এক পর্যায়ে বলল, শিউলি, আমার মনে হচ্ছে তুমি আমার সাথে কথা বলতে ডিস্টার্ব ফিল করছো। শিউলি সোহাগের কথায় উত্তর দিল না। ও পাশ থেকে সোহাগ আবারও বলল, কিছুদিন পরই তো আমাদের বিয়ে, তাহলে এখন কথা বলতে সমস্যা কি? শিউলি চোখ বন্ধ করে নিল। এই বিয়ের কথা শুনলেই যে তার মাথা গরম হয়ে যায়, সেটা সে কি করে বোঝাবে। শিউলি বলল, যে বিয়েটা হয়নি আগে হতে দিন নাকি। আর আমার আগামীকাল ক্লাস টেস্ট আছে। আশা করি আপনার আমার কথা বুঝতে পেরেছেন আপনি। আমাকে পড়তে হবে। বলেই শিউলি কল কেটে দিল।
শিউলি 2 হাত মাথায় দিয়ে চোখ বন্ধ করে নিল। সে বুঝতে পারছে এই বিয়ে নিয়ে বিশাল বড় ঝামেলা হবে। এসব ঝামেলা হওয়ার আগেই শিমুল ভাইকে বুঝদার বানাতে হবে। ফজরের আজান দিচ্ছে। শেষ আজানের সাথে সাথে শিউলির ঘুম ভাঙল। শিউলি নিজের চোখ হাতের উল্টো পিঠ দিয়ে ঘষে চোখ মেলল। পাশেই মিলি গভীর ঘুমে আচ্ছন্ন। শিউলি বিছানা থেকে নেমে বাইরে বের হতেই দেখল উঠোনের সাইডের বৈদ্যুতিক বাতিটা অন করা। হেঁটে আসতে দেখা গেল ইদ্রিস খানকে। তিনি নামাজের অজু করে আসছেন। শিউলিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি উঠলি? নামাজ পড়তে উঠলাম আব্বা। মেয়ের কথা শুনে ইদ্রিস খন্দকার দারুণ হেসে বললেন। প্রতিদিন এভাবে নামাজ পড়বি? বলেই তিনি ঘরে ঢুকে গেলেন। এখন এতটা ঘর অন্ধকার নেই, অনেকটা আলোকিত হয়েছে। শিউলি অজু করে এসে নামাজ পড়ে নিল। আজ জাবেদা বেগম বাড়ি নেই। গতকাল সন্ধ্যার পরই খবর আসলো জাবেদা বেগমের ভাই মানে শিউলির মামা অসুস্থ। তাই রাতেই ইদ্রিস খন্দকার জাবেদা বেগমকে পৌঁছে দিয়ে আসলেন। তিনি রাতে বাড়ি ফিরে আসেন, কারণ মেয়েরা বাড়িতে একা। শিউলি প্রতিদিন এত তাড়াতাড়ি ওঠে না, বা উঠলেও নামাজ পড়েই আবার শুয়ে পড়ে। তবে আজ শিউলি শুয়ে পড়ল না। আজ শিমুল ভাই প্রথম কাজে যাবে। তার উদ্দেশ্য শিমুল ভাইয়ের জন্য কিছু রান্না করবে আলাদাভাবে। আজ মাও বাড়িতে নেই, তাই কাউকে কৈফিয়ত দেওয়ারও প্রয়োজন নেই যে কার জন্য রান্না করবে। শিউলি রান্নাঘরে ঢুকলো। কোথায় কি রাখা তা তার জানা নেই। সব কিছু একে একে খুঁজে বের করলো। তারপর মাটির উনুনে আগুন ধরিয়ে রান্নায় বসলো। মৃদু আঁচে রান্না হচ্ছে, আর সেই ভোরের আলো আধারিতে শিউলির মন ভরে আছে এক নীরব ভালোবাসায়। আজ শিমুল ভাইকে ভালোভাবে খেয়ে কাজে যেতে হবে, এই ভাবনাতেই তার সব মনোযোগ। শিমুল গোসল করে এসে মাথার চুল নিজের গামছা দিয়ে মুছে নিচ্ছে। এখন বাজে সকাল 6:30। আসিয়া বেগম রান্নাঘরে ব্যস্ত। খুব তাড়াতাড়ি রান্না করছেন তিনি। তার ছেলে কাজে যাবে শুনে তিনি খুবই খুশি। এতদিনে ছেলেটার মাথায় একটু সুবুদ্ধি আসছে, এটাই অনেক বড় কথা। শিমুল হাঁক দিয়ে ডেকে বলল, আম্মা, রান্না হয়েছে? আসিয়া বেগম বললেন, শেষ আনতাসি। আসিয়া বেগম ভাত নিয়ে এলেন। বারান্দায় মাদুর বিছিয়ে খাবার দিয়ে দিলেন। শিমুল বলল, তুমিও খাই এলো আম্মা। তুই খা, আমার কাম আছে, কি আর কিছু লাগলে ডাক দিস। বলেই তিনি আবারও রান্নাঘরে চলে গেলেন। শিমুল মাথা নিচু করে খেতে আরম্ভ করলে শিমুলের খাবার শেষ হলে হাত ধুয়ে উঠতে নিলেই দেখলো শিউলিকে। শিমুল হেসে জিজ্ঞেস করলো, কে রে শিউলি, এত সকাল সকাল আমাদের বাড়িতে? শিউলি শিমুলের সামনে ফাঁকা মাদুরে বসে পড়ল। হাতে থাকা ওড়না দিয়ে ঢাকা প্লেটটা বের করে শিমুলের সামনে রেখে বলল, তোমার জন্য পায়েস রান্না করেছি। শিমুলের চোখে মুখে বিস্ময়। শিউলির চোখে তখন গভীর মমতা। তার ভালোবাসার মানুষটি আজ কঠিন কাজে যাচ্ছে, তাই এই উপহার, এই ভাবনাতেই শিমুলের হৃদয়ে ভরে উঠল এক অদ্ভুত আবেশে। এই পায়েস শুধু খাবার নয়, এই হলো শিউলির ভালোবাসার প্রথম নৈবেদ্য। শিমুল পায়েসের বাটির দিকে তাকিয়ে খুশিতে হাসল। শিমুলের পায়েস ভীষণ প্রিয়। শিউলির দিকে তাকিয়ে বলল, চাচি রান্না করছে? শিউলি ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ না। শিমুল ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, তাহলে কেডা? শিউলি নিজের মুখে একটু মিথ্যা রাগী অভিমান ফুটিয়ে বলল, কেন, আমি কি রান্না করতে পারি না? আমি সব পারি, বুঝলে। শিমুল হাসি মুখে 1 চামচ পায়েস মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল, উফ, কি বানাইছিস রে শিউলি? এত মজার পায়েস খাইতেছি, এই তো অমৃত। শিউলি শিমুল ভাইয়ের থেকে প্রশংসা শুনে ভীষণ খুশি হলো। শিমুল ভাই খেতে খেতে বলল, তোর স্বামী বড় ভাগ্যবান হইব। শিউলি জিজ্ঞেস করল, কিভাবে? তোর হাতে এত মজার রান্না খেতে পারবো, আর তোর মতো ফুলটে পাইবো। শিউলি শিমুল ভাইয়ের দিকে তাকিয়ে রইল। সহসা বলে উঠল, তোমারে পাইলে যে আমিও সৌভাগ্যবতী হব। শিমুল শিউলির কথাটা ঠিক করে শুনতে পারল না, বলল, কি কইলি? শিউলি হেসে দুদিকে মাথা নাড়িয়ে বলল, কিছু না। শিউলি ততক্ষণ সেখানে বসে রইল যতক্ষণ পর্যন্ত শিমুল ভাইয়ের খাওয়া শেষ না হয়। খাওয়া শেষ হলে শিউলি প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে উঠল, শিমুল ভাই, সাবধানে কাজ করো। শিমুল ফুলে আঘাত লাগলে বুঝে নিও।
কোনো এক স্থানে শিউলি ফুলটাও ব্যথায় কুকড়াচ্ছে। বলে শিউলি দ্রুত চলে গেল। শিমুল ভাই তাকিয়ে রইল শিউলির যাওয়ার পানে আর বিড়বিড় করে বলে উঠল, এত ভালোবাসার দাম কি তোর আমি দিতে পারুম? মিলি দাঁড়িয়ে আছে শিউলি আর শিমুলদের রাস্তাটার ধারে। গতকাল শিউলি বলেছিল আজ থেকে শিমুল কাজে যাবে। মিলি দাঁড়িয়ে রইল এক ধ্যানে তাকিয়ে শিমুলদের বাড়ির দিকে। লোকটা একবার বের হলে একবার দেখার উদ্দেশ্যে। এই ছোট্ট পঞ্চদশী মেয়েটা যে সেই শিমুল নামক পুরুষটাকে ভালোবেসে ফেলেছে। তখনই দেখা গেল শিমুলকে আসতে। মিলি এগিয়ে গিয়ে শিমুলের পথ আটকে দাঁড়ালো। মিলিকে দেখে প্রথমে অবাক হলেও তৎক্ষণাৎ শিমুল বলল, তুমি এখানে কি করো? কিছু না, আপনাকে দেখতে আসছিলাম। মিলি একটু ঘাবড়ে গেল, বলল, আমারে কেন? মিলি কালক্ষেপণ করলো না, সোজা ভাবেই বলে বসলো, আমার আপনাকে ভীষণ ভালো লাগে। আই রিয়েলি লাভ ইউ। এইটুকু ইংরেজি বোঝার ক্ষমতা শিমুলের আছে। শিমুল ভাই মিলির কথা শুনে চোখ পাকিয়ে তাকালো। কণ্ঠে রাগ মিশ্রিত গলায় বলল, কি কইতেছো তুমি? ভাইবা কইতেছো তো? মিলি ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমি ভেবেই বলছি। তোর বয়স কত মাইয়া? মাত্র 14-15 বছরের মাইয়া হইয়া এসব কইতেছো? শিমুল ভাইয়ের কথা শুনে মিলির হাসিটা গায়েব হয়ে গেল। মেয়েটা বলল, আপনি আমারে ভালোবাসেন না? শিমুল বলল। না। মিলির বুক ফেটে কান্না আসতে চাইল। শহরে কত কত ছেলে তার জন্য পাগল, আর গ্রামের একটা ছেলে তাকে রিফিউজ করলো, সেটা ভাবতেই তার কষ্ট হচ্ছে। মিলি বলল, তাহলে আপনি অন্য কাউকে ভালোবাসেন? শিমুল কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তার চোখে ভেসে উঠল শিউলির সরল হাসি মাখা মুখটা। শিমুল বলল, হ, বাসি। মিলিও থমকে দাঁড়ালো, অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কাকে? সে কেমন? আমার থেকেও সুন্দর? সে এমন একজন যার গুণ বর্ণনা করা যাইব না। তার রূপ কোনো ফুলের লগে তুলনা করলেও কম হয়ে যাইব, কারণ সে নিজে একটা ফুল, যে ফুল অমূল্যবান। বলেই শিমুল দ্রুত জায়গা ত্যাগ করলো। একটি বিধ্বস্ত চোখ তাকিয়ে রইল তার দিকে অসহায়ের মতো। মিলি কাপা পায়ে বাড়িতে ঢুকে গেল। দুতলা বিশাল বড় বাড়িটার সামনে দুটো চেয়ারে বসে আছে সিদ্দিক ইকবাল, যিনি এলাকার চেয়ারম্যান, আর তার সামনে আরেকটা চেয়ারে বসা ইদ্রিস খন্দকার। সামনে থাকা চায়ের কাপটা থেকে এখনো ধোঁয়া উঠছে। সিদ্দিক ইকবাল হাসি মুখে বললেন, ইদ্রিস সাহেব, গ্রামের জন্য কয়টা ঘর আসছে? ইদ্রিস খন্দকার মনে মনে বললেন, এই তো 51টা। 20টা ঘর আমাদের দলে লোকদের দিয়ে দিবেন, আর বাকিগুলো গ্রামের লোকদের দিয়ে দিবেন। ইদ্রিস খন্দকার নীরবে মাথা নেড়ে আচ্ছা বললেন। হঠাৎ দেখা গেল তামিম হেঁটে এসে তাদের সামনে দাঁড়ালো। সে সরাসরি প্রশ্ন করল, কেন 20টা নিজ দলের লোকদের দিবেন? আমার জানা মতে আমাদের দলের লোকদের ঘর এর আগেও দেওয়া হয়েছে, এখন আবার কেন? সিদ্দিক ইকবাল ছেলের দিকে তাকিয়ে মৃদু ধমকের স্বরে বললেন। তোমাকে এসব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। তামিম বাবার ধমকের তোয়াক্কা না করেই বলল, কেন দরকার নেই? আমিও এই গ্রামেরই একজন বাসিন্দা, এর অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করার দরকার আছে। আপনারা সরকার থেকে যেসব অনুমোদিত জিনিস আছে তার বেশিরভাগ ভাগাভাগি করে দেন আপনাদের চামচাদের, আর তারা তা দরিদ্র মানুষের কাছে অর্ধেক মূল্যে বিক্রি করে, অথচ সেই দরিদ্র মানুষগুলো বুঝতেও পারে না তাদের জিনিসই তাদের কাছে বিক্রি হচ্ছে। আসলে আপনারা দরিদ্র মানুষের প্রতিনিধি হয়ে তাদেরই জিনিস বুক করেন। ছেলের এহেন কথায় সিদ্দিক ইকবাল হুঙ্কার দিয়ে উঠলেন, বললেন, তুমি কি বোঝো এসব বিষয়ে? সারাদিন তো বেকার ঘুরো। ইদ্রিস খন্দকারের মনে হলো এই সময় এখানে থাকা ঠিক না। তিনি বললেন, চেয়ারম্যান সাহেব, তাহলে আমি এখন যাই? ইদ্রিস খন্দকার অনুমতি নিয়ে চলে গেলেন। ইদ্রিস খন্দকার ছেলের দিকে তেড়ে গিয়ে বললেন, বাইরের মানুষের সামনে আমাকে এভাবে বেইজ্জতি করা মানেটা কি? তামিম হেসে বলে উঠল, তোমার ইজ্জত থাকলে তো বেইজ্জতি করব? গিয়ে দেখো, যারা তোমাদের সামনে সামনে সালাম দেয় তারাই তোমাদের পিছনে বাঁশ ঢুকায়। বলেই তামিম সামনে থাকা নিজের বাইকে চড়ে বসলো। সিদ্দিক ইকবাল রাগে ফেটে পড়লেন। তিনি রাগে পেছন থেকে অনেক কথাই শোনালেন, কিন্তু তামিম তো শোনার প্রয়োজনই মনে করেনি। বাইকে চাবি ঘুরিয়ে স্টার্ট দিল। তার উদ্দেশ্য কলেজের বাইরে গিয়ে শিউলিকে প্রতিদিনের মতো বিরক্ত করা। তামিম কলেজের সেই টঙ্গের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো।
তবে আজ আসতে দেরি হয়ে গেছে। এতক্ষণে কলেজের সকল স্টুডেন্ট কলেজের ভেতরে ঢুকে গেছে। শিউলিকে দেখার জন্য এসেও দেখা না হওয়ায় তামিমের ভীষণ রাগ হচ্ছে। এর মাঝে তার সকল বন্ধুরা এসে গেছে। তামিমের চোখ মুখের ভাব দেখে এরশাদ নামক ছেলেটা জিজ্ঞেস করলো তার চোখ মুখের এই অবস্থা কেন। তামিম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, দূর, আর শিউলির সাথে দেখা হলো না। হয়তো আজ আসে নাই কলেজে। এরশাদ বলল। তামিম কিছুক্ষণ চুপ থেকে বলল, আসেনি বলছিস? এরশাদ বলল, হতেও পারে, চল এখানে দাঁড়িয়ে এখন লাভ নেই। তামিম বাধা দিয়ে বলল, না রে, তোরা যা, আমি এখানেই দাঁড়াই। হয়তো শিউলি আসছে, ওরা না দেখলে ভালো লাগে না। এরশাদ এবং সাথে সকলেই একজোট হয়ে হেসে উঠল। এরশাদ তামিমের কাঁধে হাত রেখে বলল, বাহ বাহ বাহ, একদম প্রেমিক পুরুষ হয়ে গেলি দেখছি। তামিম হেসে বলল, ইয়ার করব বল, এম যে খুব জ্বালাতন করে, ইচ্ছে মতো ঠিক মতো ঘুমাতে দেয় না, খেতে দেয় না। এরশাদ সহ বাকিরা চলে গেল। তামিম একইভাবে গিয়ে কাঠের টেবিলে বসল। দোকানদারকে বলল 1 কাপ চা দিতে। গোধূলির আকাশ তখন শেষ লগ্নে। সূর্যের অস্ত্র তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। সুন্দর একটা শীতল বাতাস বইছে, যে বাতাস শরীরকে আরাম দেওয়ার সাথে সাথে মনও শান্ত করতে যথেষ্ট। তবে শিউলির উদাসীন মন কোনোভাবেই শান্ত হচ্ছে না। শিউলি শিমুল গাছের নিচে বসে আছে। এই গাছটা বাড়ি থেকে কিছুটা দূরেই। সে অধীরভাবে অপেক্ষা করছে তার শিমুল ভাইয়ের জন্য। লোকটা কাজে গেছে, কখন আসবে শিউলির জানা নেই, কিন্তু সে নিশ্চয়তা ছাড়াই বসে অপেক্ষা করছে। যদি সন্ধ্যার আগে ফিরে আসে তাহলে হয়তো দেখা হয়ে যাবে। আজ শিউলির মনটা একদমই ভালো নেই। কলেজ ছুটির পরই তামিমের সাথে দেখা। সে ছেলেটাকে ঠিক বুঝতে পারে না। এই তামিম ছেলেটা অন্য কোনো মেয়েকে কখনোই বিরক্ত করে না, একমাত্র শিউলিকে ছাড়া। কলেজ থেকে ফেরার পথে শিউলি দেখেছিল তামিম দাঁড়িয়ে আছে, কিন্তু তখন প্রতিদিনের মতো ছেলেটার হাতে সিগারেট ছিল না। ছেলেটা একদম ভদ্র ছেলেদের মতোই বলল, শিউলি, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমার বেকার ভণ্ড চরিত্রের জন্য অপছন্দ করো, তাহলে খুদার কসম আমি সব ছেড়ে দিব। শুধু একবার বলো ভালোবাসি। শিউলি শুধু অবাক হয়ে তাকিয়েছিল। এতটা শান্ত গলায় কথা বলতে তামিমকে কখনোই দেখেনি শিউলি। আজ হঠাৎ শিউলির তামিমের জন্য অন্যরকম সহানুভূতি কাজ করছিল। আবারও তীব্র বাতাস এসে শিউলির মাথা থেকে ওড়নাটা পড়ে গেল। শিউলির ধ্যান ভাঙল। সে নিজেকে শাসন করলো, কেন সে তামিমের কথা ভাবছে। সে আবারও তাকালো সেই পথে, যে পথ দিয়ে শিমুলের আসার কথা। তখন মাগরিবের আজান দিবে দিবে অবস্থা। শিউলি দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে মুখ ফেরালো। কয়েক কদম হাঁটার সাথে সাথেই পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো এক অচেনা নামে। ফুল। শিউলির পা থেমে গেল। কণ্ঠটা তার চেনা, কিন্তু এই ডাক ফুল, এই ডাকে তো কখনোই ডাকেনি। শিউলি তৎক্ষণাৎ পিছনে ফিরল। দেখা গেল শিমুল হাস্য উজ্জ্বল মুখখানা নিয়ে এগিয়ে আসছে। এতক্ষণের ক্লান্তি শিমুলকে দেখার সাথে সাথে উবড়ে গেল। শিউলির মনে হলো সে আজ অন্যরকম এক শিমুল ভাইকে দেখছে। লোকটার চোখে মুখে সারাদিনের কাজ করার ক্লান্তির ছাপ স্পষ্ট। শিমুল শিউলির মুখ পানে তাকিয়ে থেকে প্রশ্ন করল, এখানে কি করস? অপেক্ষা। কার লাগা? আমার জীবনের সকল অপেক্ষা, সুখ দুঃখ আনন্দ হতাশা মানসিক শান্তি একমাত্র শিমুল ভাইকে ছাড়া আর কার জন্য অপেক্ষা করব বলতে পারো? শিউলি শিমুল ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বলল। শিমুল চোখে হাসির ঝলক নিয়ে নিচু হয়ে বলল, এত সুন্দর একটা মাইয়া শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছে গোধূলি বেলায়। যদি কোনো ভূত পেতনি আসর করে তখন? করলে করুক, তাতে ক্ষতি কি? তবে করবে না। এত সুন্দর আমাদের জোড়া দেখে তারা মুগ্ধ হয়ে তাকিয়ে রইবে। শিউলি হেসে বলল। শিউলি আবারও বলল, সারাদিন কাজ করেছো, খুব কষ্ট হয়েছে তাই না শিমুল ভাই? শিমুল উদাসভাবে হাসল। তার চোখে ভালোবাসার এক নীরব স্বীকারোক্তি, যা সারাদিনের ক্লান্তিতে যেন তুচ্ছ করে দেয়। আরে না, কিসের কষ্ট? তোর মাথাতে সুন্দর মুখের দর্শন হইলে কষ্ট থাকে নাকি? শিউলি শিমুল ভাইয়ের কথায় মুচকি হাসল। তার মন ভরে গেল এই সরল প্রশংসায়।
শিমুল ভাই বলল। গাছের নিচে একটুখানি বসবি? শিউলি শিমুল ভাইয়ের কথায় কোনো উত্তর না দিয়ে সবুজ ঘাসের নিচে গিয়ে বসে পড়ল। শিমুলও শিউলির ঠিক সামনেই বসল। শিমুল নিজ শার্টের বুক পকেট থেকে যত্ন করে মোড়ানো একটি কাগজ বের করে আনলো। শিউলির বুক ধুকভুক করছে, কি আছে সেই মোড়কের ভেতর। শিউলি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। এটা কি শিমুল ভাই? শিমুল শিউলির কথার উত্তর না দিয়ে ধীরে ধীরে মোড়কটি খুলল। ভেতরে বেরিয়ে এলো রূপলি রঙের ঝুমঝুমে দুটো নতুন নূপুর। শিউলি অবাক হয়ে তাকিয়ে রইল। মুখ দিয়ে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, নূপুর? শিমুল তার চোখে চোখ রেখে বলল, নূপুর। নূপুর পড়তে তোর ভীষণ পছন্দ, তাই না? কয়েকদিন ধরেই দেখলাম তো তোর পায়ে নূপুর নাই। এই সুন্দর চরণ দুটো ঘাড়ি থাকলে ঠিক মানায় না। শিমুল এবার বুঝদার হয়েছে। সে শিউলির ছোট ছোট ইচ্ছেগুলো মন দিয়ে খেয়াল করে। শিমুল গভীর আবেশে বলল, আমার প্রথম রোজগার শিউলি, আজ 300 টাকা কাম করে পাইছি। হঠাৎ দেখলাম রাস্তার পাশে বিভিন্ন রকম মায়াকর জিনিস লয়ে দোকান বইছে। আমি তো অন্য কিছু জিনিসের নাম জানি না, তাই নূপুর জোড়া আনলাম। শিউলির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ইদানিং যা ঘটছে সবই তার কাছে যেন নিছকই কাল্পনিক মনে হয়। ভালোবাসার এমন নিবিড় স্পর্শ সে কখনো কল্পনা করেনি। শিমুল এবার আরো নরম স্বরে বলল, তোর পা দুটো সামনে বাড়া, পরে দিই নূপুরটা। শিউলি যেন সম্মোহিতের মতো তার সুন্দর নাজুক পা দুটি শিমুলের দিকে এগিয়ে দিল। এই প্রথম শিমুল শিউলির পায়ে হাত দিল। এক পবিত্র ভালোবাসার উষ্ণতা অনুভব করলো শিউলি। শিউলি আজ আশ্চর্যের উপর আশ্চর্য হচ্ছে। এটাও কি হতে পারে? শিমুল শিউলির ফর্সা চিকন পা দুটোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। তারপর দৃঢ় হাতে নূপুর দুটো পরিয়ে দিলেন। শিউলির চোখ শিমুল ভাইয়ের দিকে নিবদ্ধ। নূপুরের ঝুমঝুম শব্দে চারপাশের নীরবতা যেন আরো গভীর হলো। শিমুল হেসে বলল, বাহ, এখন পা দুটো পরিপূর্ণ। শিউলিকে দেখে মনে হচ্ছে সে এই পৃথিবীতে নেই। সে এক প্রাণহীন। চাপা আকাঙ্ক্ষার কণ্ঠে বলল, আমি তো পরিপূর্ণ সেই দিন হব যেদিন তুমি আমার হবে। শিউলির গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তার অজান্তেই। শিউলির চোখে জল দেখে শিমুল ঘাবড়ে গেল। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তো তোর কি হয়েছে শিউলি, কান্দোস কেন? শিউলি দ্রুত নিজের চোখ মুছে নিল। হাসি মুখে বলল, কই না তো, কই কান্দি। শিমুল ভাই, জানো, আমার যখনই মনে হয় তুমি আমার হচ্ছ, ঠিক তখনই আমার মনে ভয় চলে আসে যে আমি হারিয়ে ফেলবো তোমায়। শিমুল শিউলির কথার প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। হঠাৎ শিউলির নজর গেল শিমুল ভাইয়ের হাতের দিকে। সেই দিকে নজর যেতেই শিউলি চমকে উঠল। কি করুণ অবস্থা হাতের। হাতে কেমন ঘায়ের মতো হয়ে গেছে। শিউলি চমকে শিমুলের হাত দুটো নিজের হাতে তুলে নিল। এসব কেমন করে হলো শিমুল ভাই? এগুলো কি হয়েছে? শিমুল হেসে নিজের হাত দুটো শিউলির থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তেমন কিছু না রে, ওই যে ইট হাতুড়ি দিয়ে ভাঙতে গেলে তো হাতে একটু আঘাত লাগবেই। আজ প্রথম দিন তো, তাই এমন হয়েছে, পরে আর হইব না। শিউলির ঠোঁট দুটো অবিরত কাঁপছে। শিউলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমার আর কাজ করতে হইব না, তুমি আর কাজে যাইবা না। শিমুল এবার সরাসরি শিউলির চোখের দিকে তাকালো। তার কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়, যা এই প্রথম শোনা গেল। কাজ না করলে মেম্বার কি তার মায়ের একটা বেকার পোলার হাতে তুলে দিব? শিউলি আবারও থমকে গেল। তার মানে শিমুল ভাই কাজ করছে একমাত্র তার জন্য, যাতে সে তাকে বিয়ে করতে পারে, তার বাবা বেকার বলে আপত্তি না জানাতে পারে। এইসব চিন্তা মাথায় আসতেই শিউলির মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে অবিশ্বাসের স্বরে বলল, তার মানে তুমি আমারে ভালোবাসো? শিমুল শিউলির কথার উত্তর না দিয়ে উঠে দাঁড়ালেন। তিনি যেন এই মুহূর্তের তীব্রতা থেকে দুজনকে বাঁচাতে চাইলেন। চল শিউলি, মাগরিব রাজান দিয়ে দিব, একটু পরে চল বাড়ি যাই। শিউলিও কোনো আপত্তি না করে উঠে দাঁড়ালো। তার মুখে তখন এক নিবিড় তৃপ্তির হাসি। শিমুল সরাসরি ভালোবাসি না বললেও তার নূপুর, তার পরিশ্রম এবং তার এই কথা সব কিছু শিউলির কাছে সেই তিনটি শব্দের চেয়ে বেশি দামি। দুজন একসাথে হেঁটে চলল। আজ তাদের এই সুন্দর মুহূর্তের সাক্ষী রইল সেই শিমুল গাছ।
আর সন্ধ্যা নেমে আসার আবসা আলো। শিউলি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে মাগরিবের আজানের ধ্বনি হতে শোনা গেল। শিউলির আজ ভয় নেই। যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার আব্বা এবং আম্মা দুজনকেই বলে গিয়েছিল বৃষ্টিদের বাড়ি যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ নোট আনার জন্য। বৃষ্টিদের বাড়ি তেমন দূরে নয়। আর যাওয়ার সময় দেখেছে মিলি শুয়ে আছে। মেয়েটা সকাল থেকেই কেমন মনমরা হয়ে শুয়ে আছে। শিউলি ঘরে ঢোকার আগেই ভেতর থেকে কারো আওয়াজ শুনতে পেল। শিউলি ঘরে ঢোকার আগেই উকি দিয়ে দেখলো ভেতরে বসা সোহাগ। শিউলি চমকে উঠল। এই লোক আজ এই সন্ধ্যার সময় শহর থেকে কেন আসলো? কিছুই বুঝতে পারছে না সে। ভেতরে কেমন যেন একটা ভয় ভয় করছে। কে জানে আবার কি ঝামেলা শুরু হয়। শিউলি নিজের রুমে ঢুকতেই দেখলো মিলি মেয়েটা নিজের ব্যাগ গোছাচ্ছে। শিউলি বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মেয়েটাকে স্বাভাবিক মনে হচ্ছে না। হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। শিউলি সামনে এগিয়ে গিয়ে বলল, মিলি, কি হয়েছে তোর? ব্যাগ গুছাচ্ছিস কেন? মিলি থামলো না। এমন মনে হচ্ছে যেন সে শিউলির কথা শুনতেই পেল না। শিউলি এবার অধৈর্য হয়ে মিলির হাত ধরে টেনে তার সামনে দাঁড় করালো। মিলির চোখ দুটো ফুলে আছে, অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। মেয়েটা কি কেঁদেছে? তাই হবে হয়তো। শিউলি মিলির দু গালে নিজের দু হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? তোর চোখগুলো এমন দেখাচ্ছে কেন? শিউলির কাছ থেকে মিলি নিজেকে ছাড়িয়ে নিল। এমন ভাবে ছাড়িয়ে নিল যেন সে শিউলিকে নিজের সামনে দেখতে একদমই পছন্দ করছে না। মিলি আবারও নিজের কাপড় গোছাতে লাগলো। শিউলি এবার টান দিয়ে ব্যাগ কেড়ে নিয়ে সামান্য রাগী কণ্ঠে জিজ্ঞেস করল, কথা বলছিস না কেন? তোর সোহাগ এসেছে, তুই নাকি দুপুরে কল দিয়ে আজই আসতে বললি তুই শহরে ফিরে যাবি বলে। কি সমস্যা তোর, বল আমায়। মিলি চিৎকার করে উঠল। প্লিজ আপু, লিভ মি অ্যালোন। মিলির চিৎকারে শিউলি হালকা কেঁপে উঠল। মিলি মেয়েটা হঠাৎ কেঁদে উঠল। সে বিছানায় ধপ করে বসে মুখে হাত ঢেকে ডুকরে কেঁদে উঠল। শিউলি থমকে দাঁড়িয়ে রইল। তারপর মিলির পাশে বসে মেয়েটাকে বুকে জড়িয়ে নিল। কারো কান্না দেখলে শিউলির নিজের কান্না চলে আসে। কিছুক্ষণ মিলিকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। তারপর আবারও একই প্রশ্ন করল। কি হয়েছে? মিলি নিজের চোখ মুছে ফ্লোরের দিকে তাকিয়ে বলল, আপু জানো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। শিউলি অবাক হয়ে তাকিয়ে রইল। মিলি আবারও বলল, আপু ক্ষমা করো, তোমার ডায়েরিটা আমি তোমাকে না বলেই পড়ে নিয়েছি। মিলির কথা শুনতেই শিউলির শির দ্বারা দাঁড়িয়ে গেল। শিউলির ডায়েরিতে শিমুল ভাইকে নিয়ে সকল মনের কথা লেখা। শিউলি তো বুঝতে পেরেছিল আগেই যে মিলি শিমুল ভাইকে ভালোবাসে। মিলি আবারও বলল, তবে এবারের কণ্ঠে মিলির অসহায়তা ভর করল। আমি এই 15 বছরে স্যাক্রিফাইস করতে শিখে গেছি আপু। শিউলি কিছু বলতে পারল না, চুপ করে তাকিয়ে রইল মিলির দিকে। মিলি আবারও বলল, আচ্ছা আপু, আমি যদি তোমাকে বলি যে শিমুল ভাইকে তুমি আমাকে দিয়ে দাও, দিবে তুমি? বলো না আপু, আমাকে দিয়ে দিবে ওই একটা মানুষকে? পারবে তুমি স্যাক্রিফাইস করতে? শিউলির হৃৎস্পন্দন অবধি কেঁপে উঠল। শিমুল ভাইকে কাউকে দিয়ে দিতে কি সে আদৌ পারবে? না, কখনোই পারবে না। শিউলি পাথরের মতো বসে থেকে বাম ডানে মাথা নাড়ল, যার অর্থ না। মিলি অট্টহাসি হেসে উঠল। সে হাসতে হাসতেই বলল, দেখেছো আপু, তুমি 18 বছর হয়েও সামান্য একটা স্যাক্রিফাইস করতে পারছো না, আর আমি মাত্র 15 বছর বয়সের এক কিশোরী হয়ে আমার বয়সন্ধিকালের প্রথম প্রেমকে মাটি চাপা দিয়ে দিলাম হৃদয়ের মাঝে। তাহলে বলো, আমি জিতে গেলাম না বলো? মিলি হঠাৎ নিজের মাঝে একটা অন্যরকম পরিবর্তন এনে সামনে এগিয়ে এসে বলল, তুমি যদি শিমুলকে ভালোবাসো তাহলে আমার ভাইকেও কেন ঠকাচ্ছ? ভাইয়ের সাথে তো তোমার বিয়ে হবে কদিন পর, তখন কি করবে? শিউলি এই ভয়টাই পাচ্ছিল, যদি এখন মিলি সবাইকে শিমুল ভাইয়ের ব্যাপারে বলে দেয় তখন কি হবে। যদি বলে দেয় যে শিউলি শিমুলকে ভালোবাসে, তাহলে যে বিয়ে হওয়ার কথা ছিল 1 মাস পর, সেই বিয়েটা হয়তো আজ রাতেই দিয়ে দিবে। শিউলি অনুনয় করে বলল, প্লিজ বোন আমার, কাউকে বলিস না এইসব কথা। তোর ভাইয়াকে আমি খুব খুলে বলবো সবটা, তবে তার আগে
একটু সময় দরকার আমার। মিলি মুস্কি হেসে বলল, চিন্তা করো না আপু, বলবো না আমি না হয় না পাওয়ার যন্ত্রণাটাই সহ্য করি। তুমি শিমুল ভাইকে যত্নে রেখো। শিউলি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল মিলির দিকে। রাতে মিলি আর সোহাগকে শহরে যেতে দেওয়া হলো না, কারণ এতটা দূর রাস্তা রাতে যাওয়া ঠিক না। সকাল সকাল সোহাগ শহরের উদ্দেশ্যে রওনা দিল, আর শিউলি এখন কলেজ যাচ্ছে, সাথে তার বান্ধবী বৃষ্টি। শিউলি মনমরা হয়ে পথ চলছে। শিউলিকে এমন অবস্থায় দেখে বৃষ্টি জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তেমন কিছু না। বৃষ্টি জেদ করল। বল না কি হয়েছে আমাকে। শিউলি ধীর কণ্ঠে বলল। সোহাগের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বৃষ্টি নিশ্চিত হতে চাইল। তোর খালাতো ভাই? হুম। কত তারিখে বিয়ে ঠিক হলো? চৈত্র মাসের 30 তারিখ। বৃষ্টি শিউলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আজ তো 15ই চৈত্র, বিয়ের তো বেশি দিন বাকি নেই, বিয়েটা করে নিবি নাকি? শিউলি থমকে দাঁড়িয়ে গেল, বৃষ্টির দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, কি বলছিস তুই? আমি সোহাগ কেন কোনো পুরুষকে নিজের জীবন সঙ্গী করতে পারবো না, একমাত্র আমার শিমুল ভাই ছাড়া। বৃষ্টি শিউলির কাঁধে হাত রেখে বোঝানোর স্বরে বলল, সত্যি কথা বলতে হলো, আমার মনে হয় না তুই শিমুলকে পাবি, আর শিমুলও তোকে নিজের করে নিতে পারবে না। আর তোর কি মনে হয় তোর বাপ মেম্বার হয়ে শিমুলের হাতে তোকে তুলে দিতে রাজি হবে? কেন রাজি হবে না? শিমুল ভাই এখন টাকা আয় করছে, কাজ করছে সে। শিউলির কথা শুনে বৃষ্টি হেসে বলল, ভালো কথা, কিন্তু তোর কি মনে হয় তোর বাপ মেম্বার হয়ে একটা গরিব দিন আনে দিন খায় ছেলের হাতে তোর বিয়ে দিবে? শিউলি কিছুক্ষণ চুপ করে রইল। বৃষ্টি যা বলছে তা একদমই ভুল না। মেম্বার হয়ে কি নিজের মেয়েকে শিমুলের মতো ছেলের হাতে তুলে দেবে? শিউলি জিজ্ঞেস করল, তুই কি বলতে চাস? আমি বলতে চাচ্ছি তুই শিমুলকে ভুলে যা। শিউলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, বলল, কেউ কি নিজের নিঃশ্বাস নেওয়া ভুলতে পারে? আমি কি করে আমার শিমুল ভাইকে ভুলে যাব বল? শিমুল ভাই যে আমার জীবন বসন্তের রঙিন ফুল হয়ে এসেছে। বসন্তের ফুল সব সময় থাকে না, কখনো না কখনো ঝরে যায়। বৃষ্টি শিউলির সাথে কথায় ব্যর্থ হয়ে বলল বৃষ্টি। তখনই বৃষ্টির পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো তামিমের। তামিম ছেলেটা শিউলির একদম সামনে দাঁড়িয়ে বলল, মনে আছে তো, আজ 3 দিন হয়ে গেছে, কি সিদ্ধান্ত নিলে? আমি আগেও বলেছি আমার সিদ্ধান্ত একই থাকবে, আগেও না করেছি এখনো নাই থাকবে। তামিম ঠোঁটের ফাঁকে সিগারেট ধরিয়ে বলল, ঠিক আছে সুইট হার্ট, এবার যা করার আমি করব। শিউলি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেই স্থানে, আবারও দ্রুত পা বাড়ালো কলেজের দিকে। শিউলি সিদ্ধান্ত নিল শিমুল ভাইকে বিয়ের বিষয়ে জানাতেই হবে। সোহাগের সাথে বিয়ের কথা ছিল, বৈশাখ মাসের বিয়ের তারিখ ঠিক হবে, কিন্তু আজ সোহাগের বাবা কল করে 30 তারিখের বিয়ের তারিখ ফাইনাল করেছে। শিমুল ভাই বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যার পর আসবে, তাই আজ সন্ধ্যার পরই দেখা করতে হবে। শিউলির টেবিলে বসে পড়ছে, পড়ার উপর তার কোনো মনোযোগ নেই। তার মনোযোগ পুরোটাই ইদ্রিস খন্দকার কখন বাড়ি থেকে যাবে, আর সে শিমুল ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারবে সেই দিকে। বেশিরভাগ সময়ই ইদ্রিস খন্দকার সন্ধ্যার পরই বাড়ি থেকে বের হয়ে বাজার যায় আর বাড়ি ফেরেন 10টা-11টার দিকে, কিন্তু আজ এখনো বাজার যায়নি। তিনি বসে বসে গল্প করছেন। অনেকক্ষণ এভাবেই কাটলো। ফুলঝুরি এসে বায়না করলো যে তাকে ঘুম পাড়িয়ে দিক। শিউলি ধমক দিয়ে বলল, যা গিয়ে আমার সাথে ঘুমা, আমার কাছে কি? ফুলঝুরি কেঁদে উঠল আর চিৎকার করে বলতে লাগলো, আম্মা, আপা আমারে মানে। শিউলি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কখন বললাম আমি? কি মিথ্যেবাদী মেয়ে রে বাবা। শিউলি বুঝতে পারলো এই মেয়ে যা বলছে তাই করতে হবে। আয় ঘুম পাড়িয়ে দিচ্ছি। শিউলি ফুলঝুরির সাথে শুয়ে ফুলঝুরির ছোট ছোট চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। এতক্ষণে ইদ্রিস খন্দকারও বাজারে চলে গেছে। শিউলি উঠে দেখলো জাবেদা বেগম ঘুমিয়ে গেছেন। এই সুযোগ শিউলি নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে আসলো। সে সোজা চলে গেল শিমুল গাছের তলায়। সে শিমুল ভাইকে বলে রেখেছে সন্ধ্যার পর শিমুল গাছের কাছে আসতে। তার বুকে তখন এক দুরন্ত অস্থিরতা, কারণ হাতে সময় মাত্র 15 দিন।
শিউলি সেখানে পৌঁছাতেই দেখলো শিমুল বসে আছে গাছের নিচে। শিউলির পদশব্দ পেয়ে শিমুল মাথা তুলে তাকালো। শিমুল উঠে এসে বলল, আমার কেন এখানে আসতে কইলি? কেন? তুমি কি বিরক্ত হচ্ছ আমার সাথে দেখা করে? যদি তাই হয় তাহলে চলে যাও। শিউলি অভিমানী স্বরে বলল, আরে না, বিরক্ত হবো কেন? কোনো কারণ তো থাকার কথা আমার লোকে দেখা করণের। কি কারণ? তোমাকে দেখার তৃষ্ণা পায় যে আমার সর্বক্ষণ। শিউলি শিমুল ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকালো। শিমুল বলল, হ্যাঁ, তো তৃষ্ণা ভালা না। শিউলি সহসা বলে উঠল, তোমাকে দেখার তৃষ্ণায় আমার মৃত্যু হোক, তবুও সেই তৃষ্ণায় এই জীবনে না মিটুক। শিমুল আর কথা বলার মতো জায়গা পেল না, চুপ করে চেয়ে রইল। শিউলি আবারও বলে উঠল, শিমুল ভাই, তোমার থেকে একটা স্বীকারোক্তি নিতে এসেছি। তোমার স্বীকারোক্তির উপর নির্ভর করবে আমার জীবন, অথবা আজই হবে তোমার আমার শেষ দেখা। শিমুল চুপ করে তাকিয়ে রইল। শিমুল বুঝে উঠতে পারছে না কি এমন স্বীকারোক্তি। শিউলি শিমুল ভাইয়ের চোখের দিকে দৃষ্টিপাত করল। শিউলির মনে হয় এই লোকটার চোখে ভিন্ন কিছু আছে, যার ফলে তার মনে হয় যে এই পৃথিবীতে শুধুমাত্র তার শিমুল ভাই ছাড়া কেউ নেই। শিউলি বলে উঠল, শিমুল ভাই, তুমি আমারে ভালোবাসো না কেন? আমারে কেন তুমি ভালোবেসে নিজে বুকে আগলে নাও না? শিউলির কণ্ঠ কাঁপছে, চোখে পানি টলমল করছে। শিমুল ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে আছে, একটা পাথরের মূর্তির মতো। শিউলি শিমুলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাচ্ছিল্য হেসে বলল, আমারে ভালোবাসো না তাই তো? আচ্ছা, প্রয়োজন নেই তোমার ভালোবাসার। যেদিন আমি অন্যের বউ হয়ে তোমার সামনে দিয়ে চলে যাব, সেদিন বুঝবা তুমি কি হারাইছো। তারপর কাঁদতে কাঁদতে মমতাজের গান গাইবা। শিউলি বাড়ির উদ্দেশ্যে মুখ ঘুরিয়ে হাঁটা শুরু করলো। হঠাৎ পেছন থেকে শিমুল ভাইয়ের কণ্ঠ শোনা গেল, পৃথিবীতে এত মানুষ থাকার পর আমার শুধু তোরেই লাগবো, এর থেকে আর বড় স্বীকারোক্তি কি হইতে পারে? শিউলি থমকে দাঁড়িয়ে গেল, যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শিউলি তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো। সে বলে উঠল, সত্যি তুমি আমারে ভালোবাসো? শিমুল এগিয়ে আসলো, একদম শিউলির সামনে দাঁড়িয়ে বলল, ভালোবাসি কিনা জানি না, শুধু এটুকু জানি তোরে ছাড়া আমার একটা জীবন পার করা সম্ভব না। বসন্তের হিমেল হওয়ার মতন তোরে আমার লাগবো। ফুল ছাড়া যেমন বসন্তকাল অসম্পূর্ণ, তেমনি শিউলি ছাড়া আমি অসম্পূর্ণ। শিউলির মুখে অমায়িক হাসি ফুটে উঠল। শিমুল ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য কতগুলো বছর অপেক্ষা করতে হলো। ইচ্ছে হচ্ছে শিমুল ভাইকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন ধরা যাবে না। একেবারে বিয়ের পর শিমুল ভাইয়ের বুকে মাথা রাখবে বলে পণ করল শিউলি। গোধূলির আলো মিলিয়ে গিয়ে প্রকৃতিতে তখন চারিদিকে ঘন কালো মেঘের আনাগোনা। এটা বসন্তকাল। সবসময় বৃষ্টি না হলেও হঠাৎ করে বৃষ্টি আসে আর যায়। এই হালকা বৃষ্টি বসন্তকালকে আরো দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দেয়। শিউলির আবার বৃষ্টি ভীষণ প্রিয়। রিনিঝিনি বৃষ্টি পড়ছে, যা শরীরের উপর শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছিল। বৃষ্টির দিনে বেশিরভাগ মানুষই উষ্ণ বিছানায় ঘুমিয়ে থাকে। আজ শুক্রবার, তাই শিমুল ভাই হয়তো কাজে যায়নি, বাড়িতেই আছে। তবে সকাল থেকে এখনো শিমুল ভাইয়ের সাথে তার দেখা হয়নি। শিউলি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাইরে রিনিঝিনি বৃষ্টির ফোঁটা খেলা করছে। প্রকৃতি শান্ত, কিন্তু শিউলির ভেতরে তখন এক অস্থিরতা। জাবেদা বেগম ঘর থেকে ডেকে বললেন, শিউলি, এই সময় বাইরে যাস না, বৃষ্টি ভারী আইতাছে, একটু ঘুমা। শিউলি শুধু বলল, আচ্ছা। কিন্তু শিউলির মনে তখন অন্য কিছু ঘুরছে। এই সময় শিউলির পক্ষে বাইরে না গিয়ে থাকা মুশকিল। কিছুক্ষণ পরই শিউলি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আর ঠিক তখনই রিনিঝিনি বৃষ্টি যেন এক রোখা জেদে প্রচুর বর্ষণ শুরু করলো। আকাশ ভেঙে জলধারা নামলো। বাতাসের দাপটে শিউলির গায়ের ওড়না উড়ে যেতে চাইল, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। শিউলির পায়ে শিমুল ভাইয়ের দেওয়া সেই নতুন নুপুর দুটো। শিউলি দ্রুত ভিজে চুপসে শিমুল ভাইদের বাড়িতে ঢুকলো। বারান্দার দিকে তার নজর যেতেই দেখলো শিমুল বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছেন। তার চোখ বাইরে বৃষ্টির দিকে নিবদ্ধ। লোকটা যেন এই পৃথিবীর কোলাহল থেকে দূরে, এক উদাসীন প্রশান্তিতে মগ্ন। বৃষ্টি তার চুল এবং শরীরকে ছুঁয়ে যাচ্ছে, আর সে গভীর মনোযোগে সেই স্পর্শ অনুভব করছে। ভেতরে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না শিউলি।
হৃদয়ের সমস্ত আবেগ মিশিয়ে কাপা ঠোঁটে সে ডাকলো, শিমুল ভাই। ধুম বৃষ্টির মাঝেও শিউলির কণ্ঠ শিমুলের কানে এসে পৌঁছালো। শিমুল তাকালো বৃষ্টি ভেজা শিউলির মুখখানার দিকে। চুল লেপ্টে আছে শিউলির মুখের চারিদিকে। শিমুল কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই শিউলি শিমুলের হাত ধরে টেনে বৃষ্টি পড়তে থাকা উঠোনে নামিয়ে আনলো। দুজন হাত ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে পুকুর ঘাটে গেল। শিমুল দাঁড়িয়ে রইল আর শিউলি গিয়ে পুকুরের ঘাটে বসে পা পানিতে ফেলে বৃষ্টি বিলাসে মগ্ন। শিমুল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজও মেয়েটার পরনে সাদা জামা পরিহিত। সাদা জামাতে মেয়েটাকে বেশি সুন্দর লাগে, একদম বেলি ফুলের মতো সুন্দর। ওড়নাটা পেঁচিয়ে থাকার কারণে শরীরের কোনো অংশ বোঝা যাচ্ছে না। শিমুল ডেকে বললেন, শিউলি, তোর জ্বর আইব, চল বাড়িতে যাই। শিউলি চিৎকার করে বলল, আসলে আসুক জ্বর, তুমি আছো তো, আমার ওষুধের মতো কাজ করবে। শিমুল আর কথা বলল না। এতটা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে শিমুলকে আর কখনো দেখা যায়নি। শিমুল এগিয়ে গিয়ে বসলেন শিউলির পাশে। শিমুলের চুলগুলো কপালে লেপ্টে আছে, তাদের মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা। শিউলি শিমুল ভাইয়ের আরেকটু কাছে গেল। শিমুল একটু দূরে সরে গিয়ে বলল, শিউলি, তুই কাছাই গেছিস কেন? দূরে সর। আর কত দূরে সরবে, এমনিতেই তো দূরে। শুনো না শিমুল ভাই, আমার বিয়ে কবে করবা? শিউলি যেন বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়ল। সে ধীর কণ্ঠে উচ্চারণ করল, বিয়া? বিয়া। কেন আমাকে বিয়ে করবা না তুমি? জানো শিমুল ভাই, তোমার সাথে সংসার করার তীব্র ইচ্ছে আমার। তোমার নামে চুড়ি পরার ভীষণ শখ আমার। একদিন লাল টুকটুকে বেনারসি পরে তোমার কুঁড়ে ঘরে প্রবেশ করবো আমি। শিউলি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে নিজের ইচ্ছের কথা জানালো। শিমুল গভীর জলে টুপটাপ বৃষ্টি পড়ার দিকে তাকিয়ে থেকে বললেন, আমার সাথে তোরে এই সময় দেখলে লোকে মন্দ কইব। শিউলি শিমুল ভাইয়ের দিকে তাকিয়ে গেয়ে উঠল, যেন এই বৃষ্টির শব্দে শুধু তার গানই শোনা যাক। জানলে জানুক লোকে মন্দ কি। হ্যাঁ, লুকোচুরি করে কি প্রেম করা যায়? তুমি ছাড়া একা একা যে বেঁচে থাকা দায়। শিমুল শিউলির গান শুনে বলল, বাহ, তোর গানের গলা চমৎকার, কিন্তু এসব কথা গানই ভালো মানে, বাস্তবে ভীষণ ভয়ঙ্কর। শিউলি সিরিয়াস ভঙ্গিতে বলল, যদি এমন কোনো সময় আসে যে আমাদেরকে বাড়ি থেকে মেনে নিবে না, তখন কি করবা? কিছু করুম না। শিমুল ভাইয়ের সোজা সাপটার জবাবে শিউলি ভ্রু কুঁচকে তাকালো। তারপর অভিমানী স্বরে বলল, শিমুল ভাই, তুমি প্রেমিকার মন চুরি করতে পারলেও প্রেমিকাকে খুশি করতে ব্যর্থ। শিউলির কথা শুনে শিমুল উচ্চ স্বরে হাসতে লাগলো। শিউলি ভ্রু কুঁচকে তাকালো। কি অদ্ভুত! শিউলি হাসার মতো কি বলল, তবে শিমুল ভাইয়ের হাসি দেখে কিছু বলার মতো জায়গা পেল না শিউলি। সে বলল, জানো শিমুল ভাই, তোমার এই হাসি দিন দিন আমার মরণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সিদ্দিক ইকবাল বসে আছেন, হাতে খবরের কাগজ। এলাকার কয়েকজন এসেছে, তাদের সাথেই বসে কথা বলছেন তিনি। তামিম এসে দাঁড়ালো তার বাবার পাশে। সিদ্দিক ইকবাল ছেলের দিকে তাকে প্রশ্ন করলেন, কিছু কি বলবে? হ্যাঁ, একটা কথা আছে। সিদ্দিক ইকবাল লোকদের সাথে কথা শেষ করে তামিমকে বললেন, কি বলবে বলো। আব্বু, আমি বিয়ে করতে চাই। সিদ্দিক ইকবাল চক্ষু বড় বড় করে তাকিয়ে বললেন, বিয়ে করবে? এতদিন ধরে বলছি বিয়ে করার জন্য, কিন্তু করছো না, আজ হঠাৎ বিয়ের কথা? বিয়ের কথা তো মানুষ হঠাৎই বলে, নাকি প্রতি সেকেন্ডে বলে বেড়ায় আমি বিয়ে করব। তামিম বিরক্ত স্বরে বলল। সিদ্দিক ইকবাল ছেলের কথায় কিছুটা অসন্তুষ্ট হলেও তা প্রকাশ করলেন না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আজ থেকে মেয়ে দেখা শুরু করছি। তামিম মাথা নেড়ে বলল। মেয়ে দেখতে হবে না। সিদ্দিক ইকবাল ভ্রু কুঁচকে বললেন, মেয়ে দেখবো না তো কি দেখবো, ছেলে দেখবো নাকি? তামিম বলল, মেয়ে আমার দেখা আছে। কে? মেম্বারের মেয়ে। মেম্বারের মেয়ে? মেম্বারের মেয়ে তো ছোট। বড় মেয়ের কথা বলছি, তুমি তাকে দেখোনি। সিদ্দিক ইকবাল বললেন। আচ্ছা ঠিক আছে, আমি একসময় গিয়ে মেম্বারের মেয়েকে দেখে আসবো। তামিম বলল, তোমার দেখার প্রয়োজন নেই, আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দে কোনো যায় আসে না, আর তুমি চাইলে দেখে আসতেই পারো, তবে তোমার পছন্দ অপছন্দ আমার কাছে ব্যক্ত করবে না। আমি শিউলিকে বিয়ে করব মানে তাকেই বিয়ে করব। সিদ্দিক ইকবাল এবার রেগে গেলেন। তুমি এভাবে কেন কথা বলো আমার সাথে? আমি তোমার বাবা হই, তুমি মনে হয় ভুলে গেছো। তুমি একটু মিষ্টি করে কথা বলা শিখতে পারলে না? তোমরা ছোটবেলায় আমার মুখে মধু দাওনি, তাই আমার মুখ দিয়ে মধু বের হয় না। এটাও কি আমার দোষ? সিদ্দিক ইকবাল রাগে উঠে চলে গেলেন কথা না বাড়িয়ে।
সন্ধ্যার পর প্রতিদিনের মতো পড়তে বসলো শিউলি। হঠাৎ রুমে ফুলঝুরি এসে বলল, আপা চেয়ারম্যান আইছে। শিউলির কাছে এটা স্বাভাবিকই মনে হলো, কারণ তার বাবা যেহেতু মেম্বার তাই সব সময় এই সেই আসতেই থাকে, কিন্তু চেয়ারম্যানকে কখনো এ বাড়িতে আসতে দেখা যায়নি। শিউলি আবারও মনোযোগ দিল নিজের পড়ায়। কিছুক্ষণ পর জাবেদা বেগম এসে বললেন, শিউলি, ওই রুমে আয় তো একটু, চেয়ারম্যান সাহেব তোকে দেখতে চাইতে। শিউলি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমারে দেখতে চাচ্ছে মানে? কেন? তা আমি কি করে বলবো? চল, ভালো মন্দ জিজ্ঞেস করেই চলে আসবি। শিউলি আচ্ছা বলে পাশের রুমে গেল। চেয়ারম্যান বসে আছেন সোফাতে। শিউলি গিয়ে সালাম দিল। চেয়ারম্যান সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, তোমার নাম কি মা? শিউলি। চেয়ারম্যান সাহেব আর কিছু জিজ্ঞাসা করলেন না, নিজের রুমে ফিরে গেল শিউলি। চেয়ারম্যান ইদ্রিস খন্দকারকে বলল, মেম্বার, আমি আমার ছেলে তামিমের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই। জাবেদা বেগম ও ইদ্রিস খন্দকার দুজন দুজনের দিকে তাকালো। জাবেদা বেগম চোখের ইশারায় না করে দিলেন। ইদ্রিস খন্দকার এবার বললেন, আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আপনার এই প্রস্তাবটা রাখতে পারলাম না। চেয়ারম্যান সাহেব চুপ করে রইলেন। তার মুখের উপর তার প্রস্তাব কেউ নাকচ করলো, এতে হয়তো তিনি অপমান বোধ করলেন। আবারও চেয়ারম্যান বললেন, একবার ভেবে দেখো মেম্বার। এবার জাবেদা বললেন, না, এটা সম্ভব না। আমার বোনের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাই ওইখানেই বিয়ে দিব। চেয়ারম্যান সাহেব কথা বাড়ালেন না, উঠে গেলেন। অপমানিত বোধ নিয়ে তিনি নীরব পদক্ষেপে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আজ 4টি দিন কেটে গেল, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। সেই কি জ্বর! বিছানা থেকে উঠতে পারল না শিউলি। আজ কিছুটা স্বস্তি বোধ করছে। এর মাঝে একদিন শিমুল শিউলির সাথে দেখা করতে এসেছিল। শিমুল ঘরে আসতে ভয় পাচ্ছিল, কিন্তু মা জোর করে ঘরে এনেছিলেন। অবশ্য শিউলির আবদারেই তার মা শিমুলকে ঘরে এনেছিলেন। ঘোর জ্বরের মাঝেও শিউলি আবদার করেছিল যে শিমুল ভাইকে দেখবে। শিউলির মাথার পাশের জায়গায় শিমুল একটা চেয়ারে এসে বসেছিলেন। শিমুল ভাইয়ের চোখে স্পষ্ট দুশ্চিন্তা দেখা গিয়েছিল তখন। শিমুল বুক পকেট থেকে একটা শিমুল ফুল আর কয়েকটা শিউলি মুঠো করে শিউলির হাতে দিয়ে বলেছিলেন, আমার শিউলির তো ফুল ভালো লাগে, তাই তোর লাগে এক মুঠো ফুল নিয়ে আইলাম। এতটা জ্বরের মাঝেও শিউলি হেসেছিল। শিউলি ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসলো। আজ 4 দিনের মাথায় জ্বর কমেছে, শুধু মাথাটা ভার ভার লাগছে। শিউলি মৃদু স্বরে ডাকলো, আম্মা। শিউলির ডাক শুনে ছুটে এলো ফুলছড়ি। বোনের কাছে এসে দাঁড়িয়ে বলল, আপা তুমি ভালো হইয়া গেছো? শিউলি ধীর কণ্ঠে বলল, আম্মা কই? আম্মা কুসুম করতে গেছে। কি লাগবো আমারই কও। ক্ষুধা লাগছে। ফুলঝুরি শিউলির কথা শুনে 1 সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল। শিউলি বুঝতে পারল না এভাবে চলে যাওয়ার কারণ। শিউলি কিছুক্ষণ এভাবেই বসে রইল। কিছুক্ষণের মাঝেই ফুলঝুরি আবারও ফিরে এলো, হাতে ভাতের প্লেট আর মাছ ভর্তা আর পালং শাক। শিউলি বিস্মিত স্বরে বলল, ভাত কিভাবে নিলি? ফুলঝুরি গর্বের সাথে বলল, নিচে চেয়ারে দাঁড়াইয়া উপর থাইকা ভাত নামাইয়া আনলাম। শিউলি ছোট মেয়েটার কথায় হেসে দিল। শিউলি হাত ধৌত করার জন্য পানি নিতে চাইল। ফুলঝুরি বলল, আপা আমি তোমারই খাওয়াইয়াতি। ছোট মেয়েটার এমন আদুরে কণ্ঠ শুনে কেন জানি শিউলির কান্না পেল। কান্না পাওয়ার কারণ শিউলি বুঝতে পারল না। হয়তো এই নিঃস্বার্থ ভালোবাসার জন্যই। শিউলি ফুলঝুরির কপালে চুমু খেয়ে বলল, তোকেই তো আম্মা খাইয়ে দেয়, আজ তুই আমাকে খাইয়ে দিবি? আচ্ছা খাইয়ে দে। ফুলঝুরির চোখে তখন রাজ্যের আনন্দ। ফুলঝুরি তার ছোট ছোট হাতে ভর্তা দিয়ে এক লোকমা ভাত তুলল, শিউলির মুখে ভরে দিল। শিউলির কাছে আজকের খাবারটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বলে মনে হলো। এত স্বাদ খাবারের কখনো পায়নি। ফুলঝুরির গালে টোল পড়ে। দেখতে ভীষণ মিষ্টি একটা বাচ্চা। এরই মাঝে জাবেদা বেগম গোসল করে ফিরে এলেন। শিউলিকে ফুলঝুরি খাইয়ে দিচ্ছে দেখে তিনি অবাক হলেন। জাবেদা বেগম শিউলির কপালে হাত দিয়ে বললেন, জ্বরটা কিছুটা কমলো তাহলে? পুরোপুরি কমে গেছে আম্মা। শিউলি মৃদু স্বরে বলল। এতক্ষণে খাবার শেষ। জাবেদা বেগম বললেন, আর সোহাগ আসবো। শিউলি খাওয়া বন্ধ করে বলল, কেন? তোর জ্বরের কথা শুনে।
আরও আগে আসতে চেয়েছিল, কিন্তু কি যেন কাজ পড়লো, তাই আসতে পারিনি। শিউলি আর কিছু বলল না। এদিকে ভালোই হলো, আজ বলে দিতে পারবে সে বিয়েটা করতে চায় না। বিয়ের মাত্র 10 দিন বাকি। এই কয়েকদিনে শিউলির অনেক কাজ, বিয়েটা ভাঙতে হবে। বিকেলের দিকে শিমুল ভাইয়ের সাথে দেখা করতে যেতে চাইল শিউলি, তার মাঝেই সোহাগ চলে এলো। এতটা পথ জার্নি করে আসায় সোহাগকে জাবেদা বেগম খেতে দিলেন। অনেক ধরনের খাবার রান্না করা হয়েছে, হবু জামাই বলে কথা। শিউলি অপেক্ষা করতে লাগলো সোহাগের খাবার শেষ হওয়া পর্যন্ত। খাবার শেষ হলে শিউলি বলল, আমার আপনার সাথে কথা আছে। সোহাগ বলল, চলো বাড়ির পিছনের দিকে যাই, বাতাস খেতে খেতে না হয় কথা বলা হবে। শিউলি মাথা নেড়ে বাইরে চলে গেল। সোহাগ বলল, মা বলে দিয়েছে তোমার চুড়ির মাপ আর আংটির মাপটা দিয়ে দিতে। শিউলি বিরক্ত হয়ে বলল, আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি। সোহাগ মনে পড়ার মতো অভিনয় করে বলল, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। এখন বলো কি বলবে। শিউলি দ্বিধা না করে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সোহাগ থমকে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের জন্য ভাষাহীন হয়ে গেল ছেলেটা। সোহাগ হাসার চেষ্টা করে বলল, শিউলি, তুমি মজা করছো তাই না? না, আমি মজা করছি না। আমি অন্য কাউকে ভালোবাসি। আপনাকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব না। ক্ষমা করবেন আমায়। সোহাগ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আঙ্কেল জানেন এই বিষয়ে? না, আব্বাকে আমি বুঝিয়ে বলবো। শিউলি ধীর কণ্ঠে উত্তর দিল। সোহাগ অনেক কিছু বলতে চাইলো তার ভালোবাসার কথা, কিন্তু কথাটা বলার মতো সাহস পেল না। সোহাগের ভরসা আছে যে শিউলির এই সিদ্ধান্ত ইদ্রিস খন্দকার কখনোই মানবে না। সোহাগ বলল, ঠিক আছে, তুমি আঙ্কেলকে বলে দেখো, যদি উনি রাজি হন তাহলে এই বিয়েটা হবে না, আর যদি তোমার প্রেম উনি না মানেন তখন কি করবে? জানি না আমি। শিউলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। শিউলি লক্ষ্য করলো সোহাগের ঠোঁট কাঁপছে। শিউলি আবারও বলল, জিজ্ঞেস করবেন না আমার প্রেমিককে? সোহাগ মিথ্যা হেসে বলল, না থাক, সেই ভাগ্যবানকে নাই চিনি। চিনলে হয়তো খারাপটা আরও বেশি লাগবে আমার। হিংসে হতে পারে সেই পুরুষটিকে দেখে। কি ভাগ্যবান তিনি, যিনি তোমার ভালোবাসা পেলেন। শিউলি মুচকি হাসলো। সোহাগও সৌজন্যমূলক হাসি দিয়ে পেছন ফিরল। সোহাগের চিৎকার করে বলতে ইচ্ছে করলো, ভালোবাসা কেন এত যন্ত্রণাদায়ক। বিকেলের দিকে ইদ্রিস খন্দকার বাড়ি ফিরে জাবেদা বেগমকে বললেন, শিউলির মামা ভীষণ অসুস্থ, এখনই যেতে হবে। জাবেদা বেগমের ভয় হচ্ছে মেয়েকে একা রেখে যেতে, কিন্তু না গিয়ে উপায় নেই। ইদ্রিস খন্দকার স্ত্রীকে বললেন, এখন চলো, রাতের মাঝেই ফিরে আসবো, সমস্যা হবে না। জাবেদা বেগম কাজের মহিলা দিলোয়ারা বেগমকে শিউলির সাথে থাকতে বললেন। শিউলিও দ্বিমত পোষণ করলো না। বাবা মা তারা রওনা দিল। সাথে ফুলঝুরিরও যাওয়ার বাহানা করায় তাকেও নিয়ে যাওয়া হলো। ফুলঝুরির সাথে আবার মামার ভালো সম্পর্ক। শিউলি ভেবেছিল আজ রাতেই সে বিয়েটা করতে পারবে না, সেই কথা বাবাকে জানাবে, কিন্তু আজও বলতে পারলো না। আর বললে যে শিউলির কপালে দুঃখ আছে তা শিউলি ভালো করেই জানে। সারাটা দিন এভাবেই কাটলো শিমুল ভাইয়ের সাথে দেখা না করে। সন্ধ্যা পার হয়ে গেছে। শিউলি রুমে গিয়ে দেখলো দিলোয়ারা বেগম ঘুমিয়ে পড়েছেন। এই সুযোগ শিমুল ভাইয়ের সাথে দেখা করার, যেই ভাবা সেই কাজ। শিউলি বেরিয়ে গেল বাড়ি থেকে। শিউলি আর শিমুল প্রত্যেকবারের মতো আজও সেই পুকুর ধারে বসলো। তাদের দেখা করার জায়গা দুটো, এক শিমুল গাছের নিচে, আরেকটা এই পুকুর ঘাট। শিউলিকে চিন্তিত দেখে শিমুল বলল, কি হয়েছে তোর? এমনি মন খারাপ করে আসছিস কেন? জ্বরটা কি আবার উঠতেছে? শিমুলকে চিন্তিত হতে দেখে শিউলি খুশি হলো। আজকাল কিছুটা হলেও শিমুল ভাই শিউলির আবেগ বোঝে। এত তাড়াতাড়ি শিমুল ভাই শিউলিকে বুঝবে তা শিউলির ক্ষণক্ষারেও ছিল না। শিউলি হাসি মুখে বলল, না, জ্বর ভালো হয়ে গেছে। শিউলি কয়েক সেকেন্ড থমকে থেমে বলল, শিমুল ভাই, আমার বিয়া চৈত্র মাসের 30 তারিখে। শিউলির মুখ থেকে বিয়ের কথা শুনে শিমুল হকচকিয়ে উঠল। শিমুল ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন, তোর বিয়া? খুবই নিচু স্বরে বললেন। শিউলি বলল, কি করবা এখন আমি? শিমুল কিছুক্ষণ চুপ থেকে বললেন, করনি বিয়া? শিমুলের কথা শুনে শিউলি বিস্মিত স্বরে বলল, কি বলছো? বিয়ে করে নিব?
পরে তুমি কষ্ট পাবে না? শিমুল ভাইয়ের চোখে মুখে অন্যরকম ভাব ফুটে উঠল, এক গভীর অসহায়তা। পামু তো, কিন্তু কি করবো আমি এখন? কি করবা মানে? আমার আব্বার সামনে বুক ফুলিয়ে বলবা, মেম্বার সাহেব আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে। শিউলি হাসতে হাসতে বলল। বাবা, পরে তোর আব্বা আমার মেয়ের হাত পা ভাঙ্গা দিব। শিমুল বলল। প্রেম করলে প্রেমিকের ভয় ডর থাকতে নাই শিমুল ভাই। শিমুল শিউলির চোখের দিকে তাকিয়ে বললেন, প্রয়োজনে তোর আব্বার কাছে তোর ভিক্ষা চাইমু, তবে কি তোর দিব না? শিমুলের এই সাধারণ কথাটা শিউলির কাছে পৃথিবীর সকল সুখ এনে দিল। কথাটা ভয়ঙ্করই সুন্দর শোনালো। শিউলি ছোট বাচ্চাদের মতো মুখ করে বলল, উফ শিমুল ভাই এত ভারী ভারী কথা বলো না তো, আমি হার্ট অ্যাটাক করে যাবো যে। শিউলির কথা শুনে শিমুল উচ্চস্বরে হাসতে লাগলো। হাসির শব্দে যেন চারপাশের প্রকৃতিও মুহূর্তেই প্রাণবন্ধ হয়ে উঠল। হঠাৎ বেশ কিছুজন মানুষের পায়ের শব্দ এদিকে আসতে শোনা গেল। শিউলি দ্রুত শিমুলকে নিয়ে একটা বড় গাছের পেছনে লুকিয়ে গেল। পায়ের শব্দগুলো এবার মিলিয়ে গেল। পূর্ণিমার আলো গাছের ফাঁক দিয়ে দুজন মানবীর চোখে মুখে আছড়ে পড়ছে। চাঁদের আলোয় শিমুল ভাইয়ের মুখটা শিউলির কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন মনে হলো। শিউলি এক ধ্যানে তাকিয়ে রইল, তার চোখ যেন এই সৌন্দর্যে ডুবে যেতে চাইল। শিমুল মানুষের চলে যাওয়ার শব্দ পেয়ে উঠে দাঁড়াতে নিলে শিউলি বলে উঠল, ওহ শিমুল ভাই নড়ো না, দুই চোখ ভরে দেখতে দাও তোমার এই মুখখানা। শিউলি শিমুলের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে পথ ধরল। বাড়ির কাছে যেতেই শিউলির মনে হলো বাড়ির চারিদিকে বেশ সংখ্যক মানুষের উপস্থিতি, কিন্তু এখানে তো কেউ আসার কথা না। শিউলি চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। শিউলি বুঝ দিল এটা হয়তো তার মনের ভুল ভেবে সে বাড়ির ভেতরে ঢুকে গেল। দেখলো বারান্দার গ্রিলওয়ালা গেটটা খোলা। শিউলির মনে করার চেষ্টা করলো যাওয়ার সময় কি গেট খোলা ছিল, কিন্তু না। শিউলির স্পষ্ট মনে আছে গেট বন্ধ করে গিয়েছিল। হয়তো দিলওয়ারা বেগম উঠেছে ঘুম থেকে। শিউলি সোজা নিজের রুমে ঢুকে গেল। রুমে ঢুকে যা দেখলো তা দেখে শিউলির শির দ্বারা খাড়া হয়ে গেল, যেন সে সামনে ভূত দেখছে। শিউলি চিৎকার করে বলল, এখানে কি করেন আপনি? শিউলির ভেতরে তখন তীব্র ভয় খেলা করছে। এই লোক এখানে কি করে, কোন মতলবে এলো? শিউলি আবারও কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখানে কেন এলেন, কিভাবে এলেন? শিউলির কথায় বিছানায় বসে থাকা তামিম উঠে দাঁড়ালো। সে সামনে এগিয়ে আসলো, আর শিউলি ভয়ে কয়েক কদম পিছিয়ে সরে গেল। তামিম বাঁকা হেসে বলল, বুঝতে পারছো না সুইটার, কেন এসেছি? খালি বাড়ি, এর চেয়েও ভালো সুযোগ কি হতে পারে বলো? শিউলির শির দ্বারা খাড়া হয়ে গেল। এই লোকের চোখে মুখে সে ভয়ঙ্কর উদ্দেশ্য স্পষ্ট দেখতে পেল। শিউলি জলদি রুম থেকে বের হতে চাইলে তামিম দরজা আগলে দাঁড়ালো। শিউলি চিৎকার করে বলল, দরজা ছাড়ুন, তা না হলে কিন্তু চিৎকার করব আমি। তামিম অট্টহাসি হেসে বলল, চিৎকার করবে? চিৎকার করো, অনেক মানুষ আসবে, চিন্তা নেই। শিউলি শিমুলের থেকে বিদায় নিয়ে আসার সময় টের পেয়েছিল মানুষের চলাচলের আওয়াজ, আর এখন তামিমের কথা শুনে সত্যি মনে হচ্ছে বাড়িতে অনেক মানুষ আছে, কিন্তু সেই মানুষগুলো কি তার জন্য? শিউলি ভয়ার্ত গলায় বলল, আপনি কি করতে চাইছেন? প্লিজ এখান থেকে চলে যান। আব্বা আম্মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, বুঝতেই তো পারছেন, ওরা আসলে আপনাকে ছেড়ে দিবে না। শেষের কথাগুলো শিউলি তামিমকে ভয় দেখানোর জন্য বলছে, যদিও সে জানে তার মা বাবা ফিরতে দেরি হবে। শিউলির হৃৎপিণ্ড তখন দ্রুত তালে বাজছে, আর চোখ দুটো ভয়ে ছলছল করছে। তামিম আবারও হাসলো, যেন তার কথায় ছেলেটা মজা পেয়েছে। শিউলির মন জানান দিচ্ছে আজ ভয়াবহ কিছু হবে। তামিম শিউলির দিকে এগিয়ে আসছে। শিউলি পেছাতে শুরু করছে। শিউলি পেছাতে পেছাতে বিছানার গিয়ে পড়ল। তামিম বিছানার এক পা তুলে ঝুঁকে এসে বলল, সুইটার, তোমার ভীষণ সুন্দর লাগতেছে, সাথে তোমার ভাইয়ের তো চেহারা। মেম্বার বাড়িতে এখন মানুষে ভরপুর। গ্রামের বেশিরভাগ মানুষ, বিশেষ করে বয়স্ক ও প্রভাবশালী ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত হবেই বা না কেন? মানুষের কাজই তো এটা, বিপদের সময় না আসুক, কিন্তু মজার সময় ঠিকই আসবে।
এই ভর প্রমাণ করে দিচ্ছে শিউলির এই ব্যক্তিগত বিপর্যয় এখন আর ব্যক্তিগত নেই, এটা গ্রামের সর্বজনীয় আলোচনার বিষয় যা তারা উপভোগ করতে এসেছে। ঘরের একপাশে ইদ্রিস খন্দকার মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় অপমানে তার মুখ রক্তশূন্য। তিনি যেন এই মুহূর্তের ভারে মাটির সাথে মিশে যেতে চাইছেন। তার পাশেই চেয়ারে বসে আছেন চেয়ারম্যান সিদ্দিক ইকবাল নিশ্চুপ, কিন্তু তার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে ক্ষমতার দাপট। অন্যদিকে ঘরের কোণে দাঁড়িয়ে আছে তামিম, তার মুখে লেগে আছে এক শীতল বিজয়ী হাসি। সে যেন নিজের পরিকল্পনার সফল হওয়ার তৃপ্তিতে বিভোর। এক নীরব অস্বস্তিকর পরিবেশ। সেই নীরবতা ভাঙল গ্রামের একজন প্রবীণ ব্যক্তির কণ্ঠে। তিনি ইদ্রিস খন্দকারকে বিদ্রূপ করে বললেন,